ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া, ইসরায়েলে কেন এত আতঙ্ক? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় সংকেত আসে শব্দহীন প্রস্তুতি থেকে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে ইরানে। ইরান একসঙ্গে দেশের একাধিক শহরে বড় পরিসরের ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামাবাদ, মাহাবাদ এই শহরগুলোতে একযোগে হয়েছে এই সামরিক অনুশীলন। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। কেন এই মহড়া গুরুত্বপূর্ণ? এই মহড়ার সময়টা খুবই সংবেদনশীল। এর ঠিক একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, ইসরায়েল মনে করছে ইরান হয়তো সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরান কি বলছে? ইরানের অবস্থান কি? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কারভাবে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় নয়। তার ভাষায়, এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হল ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সম্ভাব্য আগ্রাসন ঠেকানো। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুরা হামলার চিন্তাই না করে। এ কারণে এই কর্মসূচি কোনো আলোচনার টেবিলে তোলা হবে না। ইরান আরও দাবি করছে, পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় ছড়াচ্ছে। কিন্তু তেহরান তাদের কাজ চালিয়ে যাবে নীরবে কিন্তু দৃঢ়ভাবে। ইসরায়েল কেন এত উদ্বিগ্ন? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মহড়া শুধু অনুশীলন নাও হতে পারে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাক কুপারকে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই মহড়ার আড়ালে ইরান হয়তো হঠাৎ হামলার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ মহড়া হতে পারে ছদ্মবেশ। যুক্তরাষ্ট্রকে কেন সতর্ক করছে ইসরায়েল? ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় দ্রুত পুনর্গঠিত হচ্ছে। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী যুদ্ধের আগে ইরানের কাছে ছিল প্রায় 3000 ক্ষেপণাস্ত্র, এখন আছে প্রায় 1500। লঞ্চার ছিল 400, এখন আছে 200। কিন্তু ইসরায়েলের ভয় এখানেই শেষ নয়। নতুন আতঙ্ক, উন্নত প্রযুক্তির গুজব। ইসরায়েলি গণমাধ্যমে এমন দাবিও উঠেছে, ইরান নাকি পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে, যে প্রযুক্তি এখনও পৃথিবীর কোনো দেশই পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। ইরান অবশ্য এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। পশ্চিমা গোয়েন্দারা কি দেখছে? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ভেতরে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল সিগন্যাল, সবকিছুর মধ্যেই সমন্বিত নড়াচড়া ধরা পড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নতুন যুদ্ধের আলোচনা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার মতে, পশ্চিমা শক্তিগুলো মিডিয়া ব্যবহার করে ভয় তৈরি করতে চাইছে, কিন্তু এই কৌশল সফল হবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে, ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া, অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায়
এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যের ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। ঝড়ের কেন্দ্র ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব। ঘটনাগুলো এমন যা কূটনীতির মঞ্চে নতুন স্রোত বইয়ে দিচ্ছে। একের পর এক সিদ্ধান্ত বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা, কিভাবে তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে, আর ট্রাম্প কি বার্তা দিলেন পুরো মধ্যপ্রাচ্যকে। এক ভয়াবহ শিরোনাম ছড়িয়ে পড়ে, ইসরায়েলের জন্য বড় ধাক্কা, ট্রাম্প আরেক প্রতিদ্বন্দ্বীকে F-35 বিক্রি করছেন। এই খবর শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি করে। কারণ এতদিন ধরে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে F-35 স্টেলথ জেট চালায়। কিন্তু হঠাৎই পরিবর্তন। ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার অনুমোদন দেন, আর এখন আরেক বড় প্রতিদ্বন্দ্বী তুরস্ক এর দিকে সেই দরজা আবার খুলে দিচ্ছেন। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা ঘটনাগুলো একটু খেয়াল করুন। যুক্তরাষ্ট্রের দূত ঘোষণা করেন তুরস্কের সঙ্গে F-35 কেনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের রাষ্ট্রপতিদের ইতিবাচক সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করেছে। এই আলোচনা প্রায় এক দশকে সবচেয়ে ফলপ্রসূ। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা নির্দেশ করে তুরস্ক আবারও F-35 পেতে পারে। কিন্তু সমস্যা হলো তুরস্ক রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, সেই জন্যই তাকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি F-35 চাই তাহলে S-400 রাখতে পারবে না। এখন প্রশ্ন, তুরস্ক কি সত্যিই রাশিয়ার সেই আধুনিক S-400 সিস্টেম ছাড়তে যাচ্ছে? অনেক রিপোর্ট বলছে 4টি S-400 ব্যাটারি কেনা হলেও তুরস্ক সেগুলো কখনো চালু করেনি। রাডার, ক্ষেপণাস্ত্র সবই গুদামে পড়ে আছে। এটা কি F-35 পাওয়ার জন্য কৌশলগত প্রস্তুতি? সৌদি আরবকেও F-35 ইসরায়েলে অস্বস্তি আরও বাড়ল। আরেকটি বড় বিষয়, ট্রাম্প গত নভেম্বরেই সৌদি আরবকে F-35 বিক্রির অনুমোদন দেন। সৌদি আরব যে দেশকে ইসরায়েল সবসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ট্রাম্প বলেছিলেন সৌদিরা কোনো নিচু মানের বিমান নয়, পুরো শক্তিশালী সংস্করণই পাবে। ইসরায়েলের আপত্তির বিষয়ে তিনি বলেছিলেন এতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। মধ্যপ্রাচ্যে এখন এক নয়, দুই প্রতিদ্বন্দ্বী F-35 পেতে চলেছে। ইসরায়েলের মাথা ব্যথা এখানেই। যুক্তরাষ্ট্রের দূত আরও বলেন আশা করছি আগামী কয়েক মাসে বড় অগ্রগতি হবে। এমন সমাধান আসবে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নিরাপত্তার স্বার্থ পূরণ করবে। এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু সামরিক কেনাবেচা নয়, এটা ভূ রাজনীতির গভীর খেলা। তুরস্ক নাটো সদস্য, কিন্তু রাশিয়ার অস্ত্র কিনেছিল। এখন সেই ভুল সংশোধন করে নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে ফিরছে। তুরস্কের এই দোলাচলই মধ্যপ্রাচ্যের কৌশলগত ছবিকে বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েল এতদিন ছিল একমাত্র F-35 ব্যবহারকারী। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এটাই তাকে অঞ্চলে প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এক সৌদি আরব F-35 পাচ্ছে, তুরস্ক আলোচনায়, আর ভবিষ্যতে আরও দেশ চাইতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে এটা তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন। বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, প্রতি ঘুঁটির চলনই লুকিয়ে রাখে শক্তির নতুন হিসাব। আর সেই বোর্ডেই আজ ঘটে গেল নতুন এক নাটক। দক্ষিণ কোরিয়ার অভিযোগ,
তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে হঠাৎ ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান, 7টি রুশ বিমান, 2টি চীনা বিমান। সময়ের দিক থেকে ঘটনা সংক্ষিপ্ত, কিন্তু এর বার্তা দীর্ঘ। কারণ এই দুই দেশের সামরিক শক্তি এখন শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়। রাশিয়া চীন এখন বৈশ্বিক ভূ রাজনীতির শক্তিশালী জুটি। ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ সবাই আজ এদের শক্তি হিসাব করে পদক্ষেপ নেয়। সিউল জানায়, ঘটনা চোখে পড়তেই তারা যুদ্ধ বিমান পাঠিয়েছে। সতর্ক অবস্থান, দ্রুত সিদ্ধান্ত, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকানোর কৌশল। দক্ষিণ কোরিয়া স্পষ্ট করে দিয়েছে, কেউ যদি আকাশে হঠাৎ উপস্থিত হয় তারা চুপ থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রুশ ও চীনা বিমান দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি শুধু শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকা কারও আকাশসীমা নয়, তবু নিয়ম আছে। যে দেশে ঢুকবেন তাকে আগে পরিচয় জানাতে হয়, এটাই প্রোটোকল। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের মার্চেও রুশ বাহিনী একইভাবে প্রবেশ করেছিল। সিউল তখনও যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাই ঘটনা নতুন নয়, কিন্তু বার্তা নতুন। আর বার্তা পরিষ্কার, রাশিয়া ও চীন এখন প্রশান্ত মহাসাগরকে তাদের যৌথ শক্তির প্রদর্শনের স্থলে পরিণত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার বোমারু বিমান উড়ে আসে উল্লেং ও ডক্তো দ্বীপের কাছে। চীনের বোমারু বিমান প্রবেশ করে ইউতো অঞ্চলের দিকে। এই অঞ্চলগুলো খুবই সংবেদনশীল। দক্ষিণ কোরিয়া ও জাপানেরও, এমনকি বৃহত্তর পশ্চিমা জোটেরও নজর থাকে এখানে। এরপর যা ঘটল তা আরও গুরুত্বপূর্ণ। দুই দেশের বিমান একসঙ্গে উড়ল জাপানের তোসুশিমা দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, একসঙ্গে। এটি শুধু টহল নয়, এটি মেসেজ, বার্তা। ইঙ্গিত, রাশিয়া ও চীন এই অঞ্চলে এখন যৌথ ছায়া তৈরি করছে। সিউল বলছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে। যে কোনো তৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবে সেনাবাহিনী। তাদের বক্তব্য কঠোর, কিন্তু কূটনৈতিকভাবে নিয়ন্ত্রিত। চীন পরে নিশ্চিত করে বলেছে, তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছে। এটা তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই টহল শান্তি বজায় রাখার জন্য, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। তবে বাস্তবতা কি? বাস্তবতা হলো, বিশ্বের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, আর মাঝখানে কোরিয়া, জাপান, তাইওয়ান, যারা প্রতিদিনই নতুন সামরিক চাপের মুখে। ইসরায়েলের মতোই, যাদের আকাশে এক মুহূর্তের অস্থিরতাও বড় সংকেত তৈরি করে। রাশিয়া ও চীন শুধু টহল দেয়নি, তারা দেখিয়েছে এ অঞ্চলে তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশে আজ যে ছায়া দেখা গেছে, সে ছায়া আগামী দিনের প্রতিযোগিতারও পূর্বাভাস। রাশিয়া ও চীনের শক্তি এখন অঞ্চলকে নতুনভাবে সাজাচ্ছে।